আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটি 2020-21 সেশনে আসা যে ম্যাথ অংশটি ছিল সেই ম্যাথ অংশের সমাধান পর্বে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। এই পর্বে আমরা দেখব কোন কোন চ্যাপ্টার থেকে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ প্রশ্নটি এসেছিল এবং এই চ্যাপ্টারগুলো কিন্তু আমি অলরেডি বোর্ডের মধ্যে লিখে রেখেছি। আমরা একটা জিনিস লক্ষ্য করতে যে প্রথম পত্রের উপরে মোটামুটি 4টা চ্যাপ্টার আর দ্বিতীয় পত্র থেকে কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টার থেকেই ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রশ্ন এসেছিল। তো আমরা দেরি না করে চলো একটা একটা করে সমাধান করে ফেলি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/5, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 5/4, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/2। এটা হলে তোমাকে বলেছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এই ম্যাট্রিক্সের মাত্রাটা কি হবে, অর্থাৎ মাত্রার আকার তোমাকে বের করতে বলেছে। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে এ কে আমরা আগে ট্রান্সপোজ করে দিব। তাহলে এ কে ট্রান্সপোজ করলে হবে হচ্ছে আমার 5/4, আর বি যে ম্যাট্রিক্সটা আছে সেটার মাত্রা আমাকে যা দেওয়া আছে আমি এখানে সেটাই লিখব। এখন আমাকে বলেছে যে এ ট্রান্সপোজ আর বি এই দুটোকে আমাকে যোগ করতে হবে। সো আমি এখানে একটু যোগ করে দিই, এ ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি আমি যোগ করলাম। এবং মনে রাখবা যে এ ট্রান্সপোজ আর বি এই দুটো ম্যাট্রিক্স আমি তখনই যোগ করতে পারবো যখন আমার এই দুটো ম্যাট্রিক্সের মাত্রা সেম হবে। দেখো এটারও 5/4 এটারও 5/4, তাহলে আমি যোগ করে যে যোগফলটা পাবো সেই যোগফলের মাত্রাটা হবে আমার আগের দুটো ম্যাট্রিক্সের মাত্রা সমান। তাহলে আমি এখানে বলবো হচ্ছে 5/4। এরপরে তারা আমাকে বলছে হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার মাত্রা বের করার পরে সি ম্যাট্রিক্সের মাত্রা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে তোমাকে। ওকে, চলো আমরা একটু গুণ করে ফেলি, এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু হচ্ছে সি। ওকে, তা এখন তোমাকে একটা জিনিস এখানে মনে রাখতে হবে, কি মনে রাখবে এটা পরে বলতেছি, আগে আমি একটু মাত্রাটা লিখে ফেলি। 5/4 আর 4/2। আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। তাই দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি একই রকম, তার মানে আমার নতুন যে মাত্রাটা হবে সেটা হচ্ছে 5/2। শর্টকাট হচ্ছে যদি মিলে যায় এই মাত্রা আমার প্রথম ম্যাট্রিক্সের তোমার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সাহায্যে মিলে যায়, তাহলে আমি এটাকে মনে মনে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার থাকে কত, 5/2। তাহলে এই 5/2 হচ্ছে কি আমার অঙ্কের অ্যান্সার। এবার আমরা দেখবো বৃত্ত চ্যাপ্টার থেকে আসলে কোন প্রশ্নটি এসেছিল। আমরা লক্ষ্য করতেছি যে পোলার স্থানাঙ্ক r² - 2r sin θ = 3 এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত, আর বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা আশা করি আমাদের প্রত্যেকেরই জানা আছে। তা আমরা প্রথমে চেষ্টা করব যে আমাদের এখানে যে পোলার সমীকরণটা দেওয়া আছে একে আমরা কোনোভাবে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে পারি কিনা। তা আমাকে এখানে বলা আছে r²। তা আমরা কিন্তু জানি যে r² মানে আমরা লিখতে পারি x² প্লাস হচ্ছে y², যেগুলো আমরা আমাদের সরলরেখা চ্যাপ্টারে শিখে এসেছিলাম। তাহলে আমি এখানে ডিরেক্ট লিখবো যে r² মানে হচ্ছে আমার x² প্লাস হচ্ছে y² মাইনাস, এটা আমরা জানি যে x ইকুয়ালটা আমরা লিখতে পারি হচ্ছে r cos θ আর y ইকুয়ালটা আমার কি বলতো r sin θ। সো আমার এখানে বলা আছে r sin θ, তাহলে আমি অবশ্যই এখান থেকে লিখবো হচ্ছে কি বলতো 2, আর এই r sin θ মানে হচ্ছে কত y, 2y ইকুয়াল হচ্ছে 3। তা আমি লাইনটাকে একটু ঠিকঠাক করে লিখি, x² প্লাস y² মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তো প্রথমে আমি এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র বের করব। আর বৃত্তের কেন্দ্র বের করার শর্টকাটটা আমরা বলেছিলাম যে x এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। সো যেহেতু আমি এখানে কোনো x এর সহগ পাচ্ছি না তাহলে অবশ্যই আমার এখানে 0 লিখতে হবে। আর এখানে আমি y এর সহগ দেখতেছি হচ্ছে -2, তাহলে এই -2 কে আমি -2 দিয়ে ভাগ করব। তাহলে -2 দিয়ে ভাগ করলে হবে কত বলতো 1। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো এই বৃত্তের কেন্দ্র। এবার আমরা এখান থেকে বের করবো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা আমরা প্রত্যেকে জানা আছে যে g² প্লাস f² মাইনাস হচ্ছে কি বলতো c। কিন্তু মনে রাখবা যে আমরা কিন্তু এটা অ্যাকচুয়ালি বের করেছিলাম যে -g, -f। হ্যাঁ, এটা কিন্তু -g, এটা কিন্তু -f, বাট আমাকে এখানে কিন্তু আছে কিন্তু f²। তবে মজার ব্যাপার হচ্ছে যে তুমি -2 এর উপরে স্কোয়ার দিলেও যা হবে 2 এর উপর স্কোয়ার দিলেও তাই হবে। তারপরে আমি ভুল করলেও আমার কিন্তু সঠিক অ্যান্সার এখানে চলেও আসবে। ওকে, তো আমি আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো g নাই, মানে 0 আছে, তো 0² প্লাস f²। তো তোমরা যদি এখানে কেউ 1² লেখো তাও কিন্তু অ্যাকচুয়ালি ভুল হবে না, কারণ 1² মানে 1 এ আসবে, বাট আমি বলেছি এটা হলো -f, তার মানে শুধু f মানে হচ্ছে কিন্তু -1। তাহলে আমি এখানে বলবো হচ্ছে -1²। আর সি এর ভ্যালু কত এখানে -3, অনেকে আবার 3 লিখতে পারে, এটা কিন্তু ভুল, -3। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে লিখতে যাবে প্লাস হয়ে যাবে +3। তাহলে এখন ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে 4, তার মানে আসলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2।
ফাংশন চ্যাপ্টারটি সবসময়ের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে, কারণ এখান থেকে প্রতি বছরে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসে থাকে। এবার এসেছিল ডোমেন, আর এই ডোমেনটা কিন্তু পুরো ফাংশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক্স। এবারে এই টপিক্স থেকে যে ডোমেনটি দিয়েছে এটা অনেকের কাছে কঠিন লাগতেই পারে, কারণ এখানে দুইটা রুট ওভার দিয়েছে। তো আমরা জানি যে রুট ওভার থাকলে তার ডোমেন নির্ণয় করার শর্তটা হচ্ছে যে রুটের ভেতরে যে রাশিটা থাকবে সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তো আমি প্রথমে আগে এই কথাটা বলি যে ভেতরে যে আমার রাশিটা আছে আমি বলবো এটা হচ্ছে 3 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 2 গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 0। এর পরের লাইনে গিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 3 গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 2। এখন দেখো এইটা লেখা যা কথা, আমি যদি এখন এইখানে একটু এভাবে লিখি তাহলে তোমরা কেউ আসলে মাইন্ড করবে না, কারণ লেস দেন অর তোমার এই কোণের দিকে এটা আছে, দেখো এই কোণের দিকে এটাই আছে কিন্তু, হ্যাঁ, আর হা করা মুখের দিকে সংখ্যা, হা করা মুখের দিকে সংখ্যা, জাস্ট এটাকে এইভাবে লিখলাম। এখন আমি এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে কি করা যায়, স্কোয়ার করে দিই। হ্যাঁ, স্কোয়ার করে দিলে কি হচ্ছে এক্স মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে কত 9। তাহলে এক্স লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে আমার 2, এই পাশে আমি একবারে ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, যদিও তোমার +2 যোগ করে দেন কাটাকাটি করতে, আমি এত কিছু করতেছি না। এখানে হচ্ছে কত 11। তো আমি এখানে পাইলাম যে এক্স এর ভ্যালুটা 11 হবে বা তার থেকে কি হবে ছোট হবে। এক্স এর ভ্যালুটা কি হবে 11 বা তার থেকে ছোট হবে। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমি এই লাইনটাতে যদি আমি কখনো 11 থেকে ছোট 10 হতে পারে 10 বসাও, 10 বসালে কিন্তু মোটামুটি সমীকরণ ঠিক থাকবে যে রুট ওভার 10 মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল টু 3। এখানে আমি ইচ্ছা করলে কত দিতে পারি 9ও দিতে পারি, ইচ্ছা করলে আমি 8ও দিতে পারি। তো কথা হচ্ছে যে এখানে আমি অ্যাকচুয়ালি কোন জিনিসটা দিলে জিনিসটা মিলবে না। যদি আমি এখানে কোনোভাবে যদি আমি এখানে তোমার আর কত দিই 0 দিই, অর্থাৎ 11 থেকে ছোট মানে কি বোঝাচ্ছে যে আমি এখানে 11 থেকে ছোট এই মানগুলো যে কোনো সংখ্যা নিতে পারি। তা আমার ইচ্ছা হলো এখানে 0 নেওয়ার, তো আমি যদি এখানে কোনোভাবে 0 নিই তাহলে কি হচ্ছে দেখো তো 0 মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল টু 3। তার মানে রুটের ভিতরে কি চলে আসছে বলতো নেগেটিভ চলে আসতেছে, এবং আমার এই সমীকরণটা কোনোভাবে এই অসমাধানটা কোনোভাবে কি হচ্ছে না বলতো স্যাটিসফাই করতেছে না। সো মনে রাখবা যে এই জন্য এই জায়গাটাতে আমাকে আলাদা করে আরেকটা শর্ত দিতে হবে। এই জায়গাতে আমাকে আরেকটা শর্ত অ্যাপ্লাই করতে হবে। কি শর্ত অ্যাপ্লাই করতে হবে? খুব সিম্পল শর্ত, সেটা হচ্ছে যে রুট ওভার এক্স মাইনাস 2 যেটা আছে এটাও গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হবে 0 হবে। তার মানে রুটের ভেতরে যে রাশি থাকে সেটা সবসময় কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তার মানে আমি এখানে বলবো যে আমার এইটার রুটের ভেতরে যে আছে সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। তার মানে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু কত 2। তার মানে মনে রাখবো ভাইরা যে আমরা এখানে অ্যাকচুয়ালি দুইটা শর্ত পাবো, একটা হচ্ছে এক্স লেস দেন অর ইকুয়াল টু 11 এবং এই ভেতরটার জন্য আমরা এখানে কি বলতো আরেকটা শর্ত পাবো। তার মানে পুরোটার জন্য একটা শর্ত এবং এইটার ভেতরের জন্য আরেকটা শর্ত। এখন দুটাকে আমরা একসাথে যদি মার্জ করে লিখি তাহলে আমাদের শেষ লাইনটা ঠিক এরকম হবে যে এক্স এরকম করে দিয়ে দাও, দেখো এই কোণের দিকে আছে 2, তার মানে কোণের দিকে তুমি 2 দিয়ে দাও, আর হা করা মুখের দিকে আছে 11, এখানে 11 দিয়ে দাও, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আমরা প্রত্যেকে জানি ক্যালকুলাস এই চ্যাপ্টারটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরে এমসিকিউ এবং রিটেন করেই থাকে। তো চলো আমরা দেখে নিই যে এখান থেকে আসলে এমসিকিউতে কি এসেছিল। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে লিমিট থেকে কোন অঙ্কটি এসেছিল। তো তোমাকে বলা আছে যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইড বাই sin স্কয়ার 2x এটার মানটা কত। তো আমরা জানি যে এই টাইপের অঙ্ক সবসময় লাহোসের রুলস দিয়ে করাই যায়, তো আমরা সেই জিনিসটা দিয়ে এখন ট্রাই করব। তো আমার যে ম্যাথটা দেওয়া আছে আমি সেই ম্যাথটা একটু লিখে ফেলি। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই হচ্ছে sin 2x, আমি এখানে হোল স্কয়ারে দিয়ে দিই কারণ এটা লেখা যা কথা এটা লেখা একই কথা। তো যেহেতু আমরা লাহোসের রুলস দিয়ে করব, তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে লিমিটটা দেওয়া আছে এটা চোখ বন্ধ করে একবার নিচে একবার উপরে বসাই দেবো যেখানে যেখানে x আছে। তো আমরা জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে 1 মাইনাস 1 মানে অ্যাকচুয়ালি কত হয়ে যায় 0 হয়ে যায়। আর এখানে যদি আমি 0 বসাই তাহলে sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, আর 0 এর বেস কত দিলে 0 হয়ে যায়। তার মানে 0/0 যখনই ঘটে যায় তখনই মনে রাখবা এটা একটা অ্যাক্সিডেন্ট, আর যখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখনই তোমাকে সেখানে ডিফারেন্সিয়েশন করে ফেলতে হবে। অ্যাক্সিডেন্ট বলতে আমি বোঝাচ্ছি এটা একটা অনির্ণেয় ফরম্যাট। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে কি এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তাহলে 1 হচ্ছে একটা ধ্রুবক, 1 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0 মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে কত বলতো প্লাস sin x। আর নিচেরটা যখন আমি ডিফারেন্সিয়েশন করবো তখন মনে রাখবা যে এখানে একটা চেইন রুলস অ্যাপ্লাই করতে হবে। তাই চলো আমরা চেইন রুলসটা একটু আলাদা করে ডান পাশে করে ফেলি। তাহলে আমরা এখন চেইন রুলসটাকে যদি করি sin 2x হোল স্কয়ার
মনে রাখবা যে যখন তুমি কোনো একটা পাওয়ার দেখতে পাবা, সেটা 2, 3, 4, 5 ভগ্নাংশ যে কোনো কিছু হতে পারে, তখনই মনে রাখবা সেটা অ্যাকচুয়ালি আমাদের এক্স টু দি পাওয়ার এন এর যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে সেটাকে চিন্তা করতে হবে। অর্থাৎ এক্স স্কোয়ারকে তুমি ডিডিএক্স করলে কি হয় বলতো, টুয়াইস এক্স হয়ে থাকে, তাই না? এক এক্স করলে কি হবে 3x স্কোয়ার। তার মানে আমি এটাকে সেভাবেই করার চেষ্টা করব। কিন্তু ভাইয়া এখানে তো আমার এক্স নাই, এক্স এর বদলে অন্য একটা ফাংশন দেওয়া আছে। মনে রাখবে এক্স এর বদলে যখনই অন্য কোনো একটা ফাংশন দিয়ে দিবে তখন সেখানে তোমাকে চেইন রুলস অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমি নিচে একটা দাগ দিয়ে বললাম যে ঠিক আছে, যেহেতু এটা অন্য একটা ফাংশন, এটাকে আমি এখন এক্স চিন্তা করব, তাহলে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, টুয়াইস এক্স হয়ে থাকে। তো আমি এখন এখানে 2x যখনই লিখবো এক্স, তখন আমার হাত কাঁপবে, কেন? কারণ এখানে আমার অ্যাকচুয়ালি এক্স নাই, এক্স এর বদলে কত আছে, sin 2x আছে। এরপরে মনে রাখবা যে আমি এখানে এক্স স্কোয়ার মানে 2x লিখছি, কিন্তু আমি যাকে এক্স ধরে নিয়েছি সে কিন্তু আসলে sin 2x। তার মানে যাকে আমি ধরে নিব তাকে আমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এবার আমি এই যে যাকে ধরে নিছি sin 2x, এটাকে আমি এখন ডিফারেন্সিয়েশন করব। আর মনে রাখবা ভাইয়েরা যে আমাদের sin x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি কি বলতো, cos x। sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। কিন্তু আমি যখন এটাকে ডিফারেন্সিয়েশন করতে যাব, তখন আমি দেখতেছি আচ্ছা এখানে তো আমার sin 2x, এখানে তো আমার sin x নাই। তার মানে আমি যদি sin 2x এ করি, তখন আমি এটাকে x চিন্তা করবো এবার, অর্থাৎ 2x কে আমি x চিন্তা করব। তাহলে x চিন্তা করলে কি হবে, sin x। sin x মানে কি, cos x। তার মানে হচ্ছে cos 2x। sin x মানে হচ্ছে cos x, বা যে দেখুন 2x তার মানে হচ্ছে cos 2x। কিন্তু এই যে যার নিচে আমি একটা দাগ দিছি তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 হবে। ও এখানে একটা 2 দিবা, তো এই 2টাকে এইখানে দিয়ে গুণ করে দিলাম 4। হ্যাঁ, অথবা তুমি এইভাবে লেখো 2 ইন্টু হচ্ছে 2, দুইটা 2, এই 2টাকে এখানে লেখা যা কথা এখানে লেখা একই কথা। অথবা আমরা জানি যে sin 2x এর ডিফারেন্সিয়েশন করলে হয় কি 2 cos 2x, এভাবে করতে পারো। ওকে, তো এখন আমি এখানে 2টাকে রাখবো, আর এই যে পুরো জিনিসটা আছে, এই পুরো জিনিসটা একটা ফর্মুলা, সেটা তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে sin 2x এর ফর্মুলা। কিন্তু এখানে 2x লেখা যাবে না, লিখতে হবে কত, 4x। কেন ভাইয়া? কারণটা আমরা জানি যে এখানে যে কোণটা থাকে তার অর্ধেক হচ্ছে এখানে থাকে। sin 2x equal to 2 sin x into cos x। 2x কে অর্ধেক করলে হয় x। তার মানে এখানে হলো তোমার 2x, তার মানে এটা ডাবল হচ্ছে 4x, আর 4x কে অর্ধেক করলে হয় কত, 2x। তার মানে এটার রেজাল্ট আমি এখন এখানে ডিরেক্ট বসাবো 2 ইন্টু sin 4x। এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আবারও আমি এখন এই লিমিটটা এখানে একবার বসাবো, এখানে একবার বসাবো। তো যদি আমি লিমিটটা নিচে আর উপরে আরেকবার বসাই, তাহলে দেখবো যে এখানে আমার আরও একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। সেই অ্যাক্সিডেন্ট হচ্ছে কত, 0/0 মানে একটা অনির্ণয় ফর্মেট। তো পরের লাইনে গিয়ে আমি এখানে আরেকবার ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তো চলো আমি এখানে আরেকবার ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমরা প্রত্যেকে জানি হচ্ছে cos x, আর 2 sin 4x। হ্যাঁ, তো আমি এখানে ডিরেক্ট করতেছি, তো 2 থাকতেছে, আর sin 4x মানে হচ্ছে আমার 4 cos 4x। ওকে, তো এখন আমি কি করব, এখন আমার আরেকবার লিমিট বসাতে হবে। তাহলে আমি 0 একবার এখানে বসাবো, 0 একবার এখানে বসাবো। তো মনে রাখবা যখনই আমার উপরে নিচে cos চলে আসবে, এটা হচ্ছে আমার জন্য একটা সেফ জোন। হ্যাঁ, আর লিমিটটা 0 থাকতে হবে। ওকে, তাহলে আমি এখন 0 বসালে কি হচ্ছে দেখো একটু, যে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, আর এখানে তো 2 আছে, 4 আছে আগে থেকে, আর cos এখানে 0 বসাবা। cos 0 মানে এখানে অ্যাকচুয়ালি cos আবার 40 ডিগ্রি না, cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মানে হচ্ছে কত, 1। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে 1/8, আর 1/8 কখনো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না, এটা একটা সংজ্ঞায়িত মান। তার মানে যখনই আমার 0/0 বা ইনফিনিটি ফর্মে আসবে, তখনই আমার অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আর তখন আমাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। বাট ওই দুটো বাদে আমি যখনই কোনো একটা সংজ্ঞায়িত মান পেয়ে যাব, তখনই হচ্ছে সেটা আমার অঙ্কের অ্যান্সার। তার মানে আমি ক্যালকুলেশন করে এখানে 1/8 পেয়েছি, তাহলে এই 1/8 হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। অন্তরীকরণ চ্যাপ্টার থেকে দুটি ম্যাথ এসেছিল, তার মধ্যে প্রথম যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা চেইন রুলস, যে চেইন রুলসটা কিন্তু আমাদের লিমিটের মধ্যে আমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি। তো চেইন রুলসের মধ্যে আমাদেরকে বলেছিল cos স্কোয়ার ln x। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ddx cos ln x পুরোটার উপর আমরা একটা স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা জানি যে কোনো কিছুর উপরে স্কোয়ার থাকা মানে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার হয়ে যাওয়া। তো আমরা এটাকে যে এক্স স্কোয়ার চিন্তা করি, তার মানে কি বলতো, টুয়াইস এক্স। তো এটার নিচে আমি দাগ দেওয়া মানে অ্যাকচুয়ালি এখন কি করতে হবে, এখানে আমাকে চেইন রুলসটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে এক্স চিন্তা করলে হয় এক্স স্কোয়ার, তো আমরা কি জানি টুয়াইস এক্স। তো আমি যখন এক্স লিখবো একই রকম আমার হাত কাঁপবে, কারণ এটা আসলে এক্স না। তো আমি এখানে এক্সের বদলে কি লিখবো, cos ln x। এখন কথা হচ্ছে যে আমি যাকে x ধরছি তাকে আমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। চলো তাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করে ফেলি, ddx cos ln x। পরবর্তী লাইনে গিয়ে আমি এই কাজটা করে ফেলি।
দেখো যে cos ln x, কিন্তু আমি সবসময় শিখে আসছি হচ্ছে যে cos x এর ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন x, কিন্তু ভাই আমার তো এখানে x দেওয়া নাই, তাহলে x এর জায়গায় আমাকে কে দিছে, x এর আমার অন্য একটা ফাংশন বসছে, তাহলে আমি এখন এটার নিচে দাগ দিয়ে বলবো এটা আমার অ্যাকচুয়ালি কি একটা বলতো x, তার মানে cos x মানে হচ্ছে কি মাইনাস সাইন x, তার মানে আমি লিখবো এখন মাইনাস সাইন x লিখলে আমার হাত কাঁপবে কারণ এখানে অ্যাকচুয়ালি x নেই, তাহলে আমি লিখবো হচ্ছে ln x, ln x না বললে কোনো সমস্যা নেই, তো ln x ln x একই কথা বলবো আমরা। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া যার নিচে আপনি দাগ দিয়েছেন একে তো আরেকবার ডিফারেন্সিয়েশন করা যাবে, কারণ এটা তো অ্যাকচুয়ালি x না, তাহলে ln x বা ln x কে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি যে ddx ln x, তাহলে ln x এর ডিফারেন্স হচ্ছে কত বলতো 1/x, আমি এটাকে একবারে লিখে ফেললাম। এরপরে আমি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু সাজায় লিখি যে এই মাইনাসটাকে সামনে দিয়েছি, -2 sin ln x ইন্টু হচ্ছে cos ln x আর 1/x। এখন তোমরা একটু চিন্তা করো যে এই জিনিসটা মানে আমরা কি লিখতে পারি, ভাই আপনি এই জিনিসটা মানে লিখতে পারেন হচ্ছে sin twice x। ওকে, আসলে লিখে ফেলি যে sin twice x, x তো নাই, কি আছে ln x বসাই, নিচে x ভাগ অবস্থায় আর আগে থেকে কি আছে মাইনাস আছে, তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। অন্তরীকরণের মধ্যে আমাদের একটা চ্যাপ্টার ছিল হচ্ছে স্পর্শক এবং ঢাল সংক্রান্ত, তো সেখান থেকে তারা একটা ম্যাথ তোমাদের দিয়ে দিয়েছে এবং এই ম্যাথটা কিন্তু বোর্ডও কিন্তু অনেকবার এসেছে, তবে ঢাকা ইউনিভার্সিটি একটু এখানে ট্রিক্সটা খাটিয়েছে। চলো কি খাটিয়েছে সেটা আমরা একটু দেখে আসি। তো প্রথমে তোমাকে বলেছে যে একটা বক্ররেখা দিয়ে বলছে মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কে এর মানটা কত হবে। তো প্রথমে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের এখানে যে বক্ররেখাটা দেওয়া আছে সেটা আমরা আগে ঢালটা নির্ণয় করবো। তা দেখো ঢালটা নির্ণয় করলে কি হয়, dy/dx, এটা পরে করি, আগে একটু সাজাইনি এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে আমার হচ্ছে 2kx² প্লাস হচ্ছে √3kx, এটা আসতেছে। তো প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে তার আগে ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করে ফেলবো। তাহলে dy/dxটা আমি যদি করি তাহলে আমার আসবে হচ্ছে 2k, দেখো যে x² যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে 2x হবে, আর এখানে আগে থেকে 2 আছে, তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে 4kx লিখতে পারি, আর √3kx কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার আসবে হচ্ছে √3k, কারণ আমরা জানি যে 2x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি পাবো কত 2, তো তার সামনে যদি আমি একটা k দিয়ে দেই 2kx তাহলে হবে কি বলতো 2k হবে। ওকে, তাহলে √3k আমি পাচ্ছি। এখন তারা আমাকে বলছে যে বক্ররেখার মূল বিন্দুতে তার মানে আমি যে ডিফারেন্সিয়েশন নির্ণয় করছি সেটা অ্যাকচুয়ালি আমাকে মূল বিন্দুতে চিন্তা করতে হবে, তাহলে মূল বিন্দুতে চিন্তা করা মানে অ্যাকচুয়ালি আমি এখানে 0 0 চিন্তা করবো, আর 0 0 চিন্তা করলে আমি এখন এটাতে পাস করে দেবো, পাস করে দিলে আমার থাকবে হচ্ছে কি √3k থাকতেছে। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো এই বক্ররেখাটার হচ্ছে মূল বিন্দুতে আমি ঢাল নির্ণয় করলাম। তো এখন তারা আমাকে আরেকটা কথা বলছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমি বলবো হচ্ছে এক্স অক্ষের সাথে যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে হচ্ছে m = হচ্ছে 10 30 ডিগ্রি, আর m = 10 30 ডিগ্রি মানে কি m 10 30 ডিগ্রি মানে আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে কত 1/√3, তাহলে এটাও আমার একটা ঢাল। আবার এখানে কত বলছে বলতো m = 1/√3, তো দুটাকে আমি এখন অ্যাকচুয়ালি চিন্তা করলে আমার আসবে হচ্ছে যে √3k ইকুয়াল হচ্ছে 1/√3, তাহলে অতএব k ইকুয়াল হচ্ছে 1/√3 ইন্টু হচ্ছে 1/√3, তার মানে হচ্ছে 1/3, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। যোগজীকরণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা ছিল হচ্ছে আমাদের পরমাণু সংক্রান্ত এই ম্যাথগুলো, আর এই পরমাণু সংক্রান্ত ম্যাথগুলো তুমি যদি এমসিকিউ করতে যাও তাহলে কিন্তু তোমাকে খুব ডিটেলস জানতে হবে না, একদম নর্মালভাবে তুমি অঙ্কটা করতে পারবা। কীভাবে সেটা একটু চিন্তা করো, তোমাকে মডুলাস দেওয়া আছে, তুমি প্রথমে মডুলাসটা তুলে দিবা, আর মডুলাস তুলে দেওয়া মানে একটা প্লাস অংশ আসবে, একটা কি বলতো মাইনাস অংশ আসবে। তো আমি এখানে সেই কাজটাই করবো যে মডুলাসটাকে তুলে দিয়ে আমি দুইটা অংশ লিখবো, মনে রাখবো আগে আমরা ছোট অংশ লিখবো পরে আমরা বড়টা লিখবো, তার মানে আগে আমি মাইনাস পার্টটা লিখবো পরে আমি কি করবো তো প্লাস অংশটা লিখবো। ওকে, তার মানে আমি মডুলাসটাকে তুলে দিয়ে দুটো অংশ আমি লিখে ফেললাম, কিন্তু ভাইয়া এই লিমিটটাকে আপনি এখন কি করবেন, তো লিমিটটাকে করার জন্য আমরা এখানে একটা শর্টকাট টেকনিক চিন্তা করতে পারি, একদম শর্টকাট কোনো কিছু বুঝাবুঝি বাদ দিয়ে, যে আমাকে বলা আছে x - 1, তাই বলবো x - 1 = 0, x = 1, এটা চুপ করে লিখতে হবে সাত যেন না লিখতে পারে, তাহলে x = 1, তার মানে আমার প্রথম যে লিমিটটা আমি লিখবো সেখানে আমি লিখবো হচ্ছে 0, লোয়ার লিমিট যা আছে তাই লিখবো, আর এখানে আমি যা বের করছি আমি সেটা এখন বসাবো, ঠিক আছে। এরপর আমার এই 1টা আমি এখানে আবারও বসাবো, আর এই আপার লিমিটটা আমি এখানে বসাবো। যদি এটা কেউ ভুলে যাও তাহলে জিনিসটাকে এভাবে চিন্তা করবা যে আমি কোনো লিমিট পারি না, তাহলে আমার এখানে দেওয়া আছে 0 আর 2, আমি নিচে লিখবো 0, উপর লিখবো হচ্ছে 2, আর দুটা লিমিট বাকি আছে,
এই দুটো লিমিটের জন্য আমি বলবো x মাইনাস ওয়ান ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল কত হবে 1, তাহলে বাকি দুটো 1 এখানে বসিয়ে দাও। এবার তুমি প্রত্যেকটা লিমিট এভাবে তুমি করে ফেলতে পারবে। ওকে, এখন আমরা প্রত্যেকে এখানে ইন্টিগ্রেশন করে ফেলবো। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, x ইকুয়াল কি হয় x স্কয়ার বাই 2 মাইনাস হচ্ছে x, মাইনাসটা এখানে দিয়ে দিবা 0 থেকে 1 প্লাস x স্কয়ার বাই 2 মাইনাস হচ্ছে কত x 1 থেকে 2। এখন আমরা যদি এখানে লিমিটটা নিজ দায়িত্বে বসিয়ে দিই, লিমিটটা যদি আমরা নিজ দায়িত্বে বসিয়ে দিই, তাহলে আমাদের শেষ পর্যন্ত লিমিটটা এরকম আসবে যে এখানে 1 বসালে আসবে 1/2 মাইনাস হচ্ছে 1, আর 0 বসালে কি হয় প্রত্যেকটা 0 হয়ে যায় প্লাস। এরপর আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে আগে আমি আপার লিমিটটা পুরোটার মধ্যে বসিয়ে দেবো। তো আমি পুরোটার মধ্যে যদি আপার লিমিটটা বসিয়ে দিই তাহলে আমি পাবো হচ্ছে 2 স্কয়ার বাই 2 মাইনাস হচ্ছে 2, আমি আপার লিমিটটা বসালাম। হ্যাঁ, এরপর আমি এখানে কী করবো একটা বলতো মাইনাস, কারণ আমি জানি আপার লিমিট মাইনাস কি লোয়ার লিমিট, তাহলে আমি এখন লোয়ার লিমিটটা বসাবো। তার মানে 1 স্কয়ার বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে কত 1। তা আমাকে অবশ্যই কিন্তু এটা পুরোটা বসাতে হবে, নাহলে কিন্তু আমার যোগ বিয়োগে ভুল হতে পারে। তো এখন তুমি এখানে মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে যে মাইনাস হাফ প্লাস 1, তার মানে আমি লাইনটাকে বললাম হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত হাফ, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে এই লাইনটা তুমি পাচ্ছ। এরপরে হচ্ছে দেখো যে এখানে তোমার 2 মাইনাস 2 মানে 0, অর্থাৎ 0 মাইনাস হাফ মাইনাস হচ্ছে 1, তাহলে এই মাইনাস দিয়ে তুমি যে এখানে গুণ করে দাও একেবারে, তাহলে তোমার দাঁড়াচ্ছে কত বলতো 1 মাইনাস হচ্ছে হাফ, একবারে করলে 1 মাইনাস হাফ দাঁড়াচ্ছে 1 মাইনাস হাফ। এখন তুমি এটা একটু ক্যালকুলেশন করো, 1 আর 1 যোগ করলে হয় 2, আর মাইনাস হাফ আর মাইনাস হাফে যোগ করলে কত হয় 1 হয়, তার মানে 2 মাইনাস 1 ইকুয়াল টু কত হয় বলতো 1 হয়। তাহলে এটাই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। ম্যাথের সেকেন্ড পার্ট থেকে আমাদের প্রথম যে এমসিকিউটা এসেছিল সেটা হচ্ছে বহুপদীর উপরে। তো বহুপদীর উপরে প্রথম এই ম্যাথটা দেখে একটু কঠিন মনে হতে পারে, বাট এটাকে আমরা এমসিকিউর জন্য একটু সহজ করে চিন্তা করব। তো তোমাকে বলছে এই সমীকরণের মূলদ্বয়ের ত্রিঘাত এর সমষ্টি। ওকে, তো মূলদ্বয়, তো আমার প্রথমে আগে এই সমীকরণের মূলদ্বয় জানতে হবে যে মূল দুটো কী কী। তো এই মূল দুটো আমি যে কোনোভাবে বের করতে পারি, এটা আমার উপরে পুরোপুরি নির্ভর করতেছে, কারণ যেটা এটা এমসিকিউ। তো আমি যেটাকে এভাবে চিন্তা করলাম যে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, কারণ এখানে এক্স মাইনাস 1 দুইটা উৎপাদককে আমরা স্কোয়ার করে লিখতে পারি। তাহলে এখান থেকে আমার মূলদ্বয় হচ্ছে এক্স এর মান 1, এক্স এর মান হচ্ছে 1, তার মানে আমার এখানে আমি মূলদ্বয় কিন্তু পেয়ে গিয়েছি, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1। এখন তোমাকে বলছে এই যে তুমি মূলদ্বয় বের করছো এদের ত্রিঘাতের সমষ্টি, ভাই ত্রিঘাত বলছে, চিন্তা করার দরকার নাই। অর্থাৎ এই যে 1 এর উপর তুমি কিউব দাও, আবার 1 এর উপর তুমি কিউব দাও, ত্রিঘাত হয়ে গেছে। এবার তোমাকে বলছে সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল, প্লাস করে দাও, তাহলে 1 কিউব প্লাস 1 কিউব হলে কত হয় 2 হয়, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত 2। দ্বিপদী থেকে ঢাকা ইউনিভার্সিটিতে যে ম্যাথটি এসেছিল সেই ম্যাথটি পুরোপুরি বই থেকে কপি করে নিয়ে আসা হয়েছে, বাট এই অঙ্কটা এর আগেও কিন্তু আমাদের বিভিন্ন ভার্সিটিতে কিন্তু এসেছিল। তো দেখি এটার সমাধানটা কিভাবে করা যায়। প্রথমে দেখতে অনেক কঠিন মনে হচ্ছে, কারণ একটার পাওয়ার হচ্ছে 8, একটার পাওয়ার হচ্ছে 7। তো এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, তারপর হচ্ছে 7, আর হচ্ছে 1 প্লাস এক্স, তারপর হচ্ছে কত বলতো 7। ওকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি ভেতরে চিন্তা করতে পারি যে এ প্লাস বি ইন্টু কি বলতো এ মাইনাস বি। ওকে, তাহলে এখন আমি এটাকে এভাবে লিখবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, আর উপরে যে পাওয়ারটা আছে সেটা আমার 7 থেকে যাচ্ছে, অর্থাৎ এই জিনিসটাকে আমি এভাবে লিখলাম। এখন এই জিনিসটাকে কিনা আমার বিস্তৃতি করার প্রয়োজন নাই, কারণ এটা যেভাবে সেভাবে থাকবে। তাহলে বিস্তৃতি করতে হবে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এইটাকে, যে 1 মাইনাস এক্স স্কোয়ার তারপর হচ্ছে পাওয়ার 7, এটাকে আমি এখন বিস্তৃতি করবো। তো দেখি বিস্তৃতিটাকে কীভাবে করা যায়। 1 মাইনাস এক্স আমি রেখে দেবো, আর সামনে যদি প্রথম পদ যদি 1 থাকে, এদের বিস্তৃতি করাটা আসলে খুবই 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 সহজ। ওকে, তাহলে আমি সেই সূত্র এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করবো যে 1 প্লাস এন সি আর, এখানে এন বলতে কত 7 সি আর, আমি 1 লিখবো, আর কারণ 0 থেকে শুরু হয় 0 1 1 লিখলাম। আর যেহেতু 1 আছে, এই 1 এর উপর তুমি যাই লেখো না কারণ 2 3 4 বা যা কিছু তাই লেখো 1-ই হবে, সো 1 লেখার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় পদটা কত, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু এখানে 1 আর এর মান এখানে অ্যাকচুয়ালি 1-ই হবে, তার মানে আমার 1 প্লাস এন সি আর, আর এর মান হচ্ছে এখানে 1, কারণ প্রথমে 0 থেকে শুরু হয়েছিল, তো দ্বিতীয় পদটাতে 1 হয়। তো এখন আমার এই প্রথম পদ আছে 1 এর উপর আমি যাই দিই না কেন আমার অ্যান্সার ওইটাই আসবে, সো 1 লেখার প্রয়োজন নাই। দ্বিতীয় পদ মাইনাস এক্স স্কোয়ার, আর এর মান যা এখানে তাই বসাবা, প্লাস 7c2 1 বসানোর দরকার নাই, মাইনাস এক্স স্কোয়ার এখানে যা আছে উপরে তাই বসাবা, প্লাস 7c3 মাইনাস এক্স স্কোয়ার, আমার আর লেখা দরকার নেই কারণ আমি দেখতে শর্টকাট খুঁজি। ওকে, এখন আমি যদি এটা বলি যে 1 দিয়ে, যেমন বিষয়টা ঠিক এরকম যে 1 মাইনাস
এক্স আর এখানে হলো এক্স স্কোয়ার প্লাস হলো 3। তার মানে কি যে 1 দিয়ে প্রথমে এটাকে গুণ করতে হবে, তারপর আবার -x দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। এটা আমরা ক্লাস 6 থেকে শিখে এসেছি। তো ব্যাপারটা ঠিক এখানে এরকমই। তাহলে আমি যদি 1 দিয়ে যদি আমি এই পুরোটাকে যদি গুণ করে দেই, আমার কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, যা আছে তাই হবে। কিন্তু যদি আমি -x দিয়ে পুরোটাকে গুণ করে দিই, তাহলে আমার x এর পাওয়ার একটা বেড়ে যাবে। তাহলে এখানে আমি দেখতেছি যে x স্কোয়ার আর কিউব, তার মানে x টু দি পাওয়ার 6। তার মানে এই সামনে যদি x এটার সাথে গুণ হয়ে যায়, তাহলে আমার x টু দি পাওয়ার 7 হয়ে যাবে, এবং তারা আমাকে সেটা সহগটাই বের করতে বলেছে। তাহলে আমি -x দিয়ে গুণ করব, প্রত্যেকে গুণ করব না, কারণ আমি অনেক চালাক। এই জন্য আমরা শুধুমাত্র এটাকেই গুণ করব। হ্যাঁ, এইটাকে আমরা গুণ করবো, এই পদটাকে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হয় দেখো, যে -x ইন্টু এটা, তার মানে আগে আমি এটা লিখি 7c3, তাহলে -x টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে -x, কারণ আমি আগে এই জিনিসটা লিখলাম, তারপর আমি এখানে -x গুণ করলাম। তাহলে এখন আমরা জানি যে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, 7c3। তাহলে 7c3 ইন্টু হচ্ছে x টু দি পাওয়ার 7। এখন এই যে 7c3 আছে, এটার মানটা আমাকে ক্যালকুলেটর ছাড়াই বের করতে হবে। আর ক্যালকুলেটর ছাড়া বের করার শর্টকাট কি, 7 ইন্টু 6 ইন্টু হচ্ছে 5, 3 ইন্টু 2 ইন্টু 1। কারণ আমরা জানি যে আর এর মানটা যা হবে উপর থেকে ঠিক ততগুলো সংখ্যায় বসবে, অর্থাৎ আর এর মান যত হবে উপর থেকে ততগুলো ঘরে আসবে, আর ঘরগুলো আসবে হচ্ছে এক এক করে কম। তার মানে 7 ইন্টু 6 ইন্টু হচ্ছে 5, যেহেতু আর এর মান 3, তার মানে আমি উপর থেকে 3টা ঘর নামবে। আর নিচে কত 3, তাহলে 3 লিখবো এবং তার থেকে এক এক করে কমাতে থাকবো। একই রকম ভাবে তুমি এখান থেকে 6c3 মানও বের করতে পারবা, 6c2 এর মানও বের করতে পারবা, যে 2 মানে হচ্ছে 6 ইন্টু 5, 2 ইন্টু 1। ওকে, এখন তুমি এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হবে হচ্ছে 35, এবং এটাই তোমার অঙ্কের অ্যান্সার। গণিত থেকে যে ম্যাথটি দিয়েছে সেটা খুবই সহজ একটা ম্যাথ, সেটা হচ্ছে পরাবৃত্তের তোমাকে শীর্ষবিন্দু বের করতে বলেছে। তো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে, যে সমীকরণে দেওয়া আছে সেটাকে আমরা পরাবৃত্তের আদর্শ আকারে নিয়ে যাব। এখন তোমরা বলতে পারো ভাই পরাবৃত্তের আদর্শ আকার তো আপনার এরকম যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর একটা হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 4y। তাহলে আমরা অ্যাকচুয়ালি কোন সূত্রের সাথে এটাকে মিলাবো? মনে রাখবা যে তোমার এখানে কোন চলকের উপর পাওয়ার দেওয়া আছে, বা এখানে আমাকে y এর উপরে পাওয়ার দেওয়া আছে, তার মানে তোমাকে ভাই এটার সাথে মিল রেখে কাজ করতে হবে। ওকে, চলো আমরা করে ফেলি। তো প্রথমে আমি এই সমীকরণটাকে একটু আমার মতো করে আমি সাজাই ফেলি, যে y স্কোয়ার প্লাস হচ্ছে 8y ইকুয়াল টু 2x মাইনাস হচ্ছে 22। আমি আমার মতো করে করলাম। হ্যাঁ, আমার টার্গেট থাকবে যে যেখানে স্কোয়ার থাকবে সেই জায়গাটাতে যেভাবে হোক না কেন a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার এরকম একটা ফর্মেটে নিয়ে যাওয়া, বা এরকম একটা ফর্মুলা তৈরি করে ফেলা। তাহলে আমি এখানে বলবো হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, 2 এর মান হচ্ছে y আর b এর মান অবশ্যই কত হবে, 4 হবে। তাহলে 4 দুগুণে 8, তাহলে 2ab প্লাস হচ্ছে কত, b স্কোয়ার, b স্কোয়ার মানে কত, 4 স্কোয়ার। ওকে, 4 স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 22 প্লাস হচ্ছে 16। তারপরে আমি কি করলাম, তো যেহেতু আমার এখানে 16 মানে 16 এক্সট্রা আসছে, তাহলে আমি এই 16 এখানে আবার যোগ করে দিচ্ছি। তাহলে ক্যালকুলেশন করলে কাটাকাটি চলে যাবে। পরবর্তী লাইনে আমি লিখতে পারি যে y প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু, ভাই আমরা কি যোগ বিয়োগ পারি? ভাই অবশ্যই যোগ বিয়োগ পারি। তাহলে 22 থেকে যদি আমার 16 চলে যায়, তাহলে এখানে আমার থাকতেছে হচ্ছে 6, তাহলে আমি লিখবো হচ্ছে 2x মাইনাস হচ্ছে 6। ওকে, পরবর্তী লাইনে গিয়ে আমি ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে যে x এর সাথে কখনো সহগ রাখা যাবে না। যখন তুমি শীর্ষবিন্দু নির্ণয় করবা তখন x এর সাথে কোনো সহগ রাখা যাবে না। তাহলে কি করতে হবে, 2 কমন নিতে হবে, x মাইনাস 3। ওকে, আর কিছু করার দরকার নেই। কেন? তুমি বলো ভাই আপনি তো 4a মিলালেন না, দরকার নাই, শীর্ষবিন্দুর জন্য এনাফ কাজ করে ফেলছো। এখন এই যে x মাইনাস 3, এই x মাইনাস 3 ইকুয়াল টু 0 চিন্তা করবা, আর y প্লাস 4 ইকুয়াল টু 0 চিন্তা করবা। ওকে, x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3, আর একটা হচ্ছে আমার কত, y প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে y ইকুয়াল টু কত বলতো, -4। তাহলে আমার শীর্ষবিন্দু হচ্ছে কত বলতো, 3, -4, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। কনিক থেকে আরেকটি ম্যাথ দিয়েছে এবং বলেছে এই কনিকের সমীকরণটা নির্ণয় করো। তো এই সমীকরণগুলো দেখে আমরা অনেকে ভয় পেয়ে যাই, কিন্তু আসলে এই সমীকরণগুলো অনেক 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 বেশি সহজ। তো দেখো আমরা প্রথমে এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এটাকে আমি বললাম যে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। সো প্রথমে আমি তাদেরকে স্কোয়ার করে দিব। তো দেখি তাদেরকে স্কোয়ার করলে কত হয়। 1 নং সমীকরণকে আমি স্কোয়ার করে দিব, তাহলে এখানে স্কোয়ার করলাম এবং এই পুরোটার উপরে আমি কি করব, স্কোয়ার করব। তাহলে পুরোটার উপরে যদি আমি স্কোয়ার করি, তাহলে সেই স্কোয়ারের অ্যান্সার আমি একবারে লিখবো। তাহলে পুরোটা হচ্ছে আমার x, এটা হচ্ছে y, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার বা x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাইন থেটা ইন্টু কি বলতো, কস থেটা। অর্থাৎ তুমি জিনিসটাকে এভাবে লিখতে পারতা যে a cos থেটা ইন্টু হচ্ছে b সাইন থেটা, বা আমি একবারে লিখে ফেলছি।
এরপর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনকে আমি স্কোয়ার করে দেবো। তাই 2 নাম্বার ইকুয়েশনকে আমি স্কোয়ার করলে কী হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস মাইনাস দেওয়া আছে মাইনাস, যেহেতু আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করবো, তার মানে এখানে প্লাস হবে বি স্কোয়ার কজ স্কোয়ার থেটা মাইনাস 2ab সাইন থেটা ইন্টু হচ্ছে কস থেটা। তার মানে দেখো যে আমি উপরে যদি স্কোয়ার করি তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর নিচে আমি স্কোয়ার করলে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। ওকে, এখন আর কি করার, আমি জানি না কি করতে হবে। সো আমার টার্গেট হচ্ছে যে এই জিনিসটা খুব ঝামেলা করতেছে, তো এই জিনিসটাকে আমি যদি অপসারণ বা সরাই ফেলতে চাই তাহলে আমাকে বলতে হবে 1 নং এবং 2 নংকে স্কোয়ার করার পর তাকে অবশ্যই যোগ করে দিতে হবে। তাহলে চলো আমরা এখানে যোগ করে ফেলি। তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটাকে কেটে দিয়ে খুব ঝামেলা করতেছে। তো আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই দুটো থেকে আমি এ স্কোয়ার কমন নিয়ে নিব, মানে একবারে করতেছি কজ স্কোয়ার থেটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা যোগ বি স্কোয়ার কমন নিয়ে নিব সাইন স্কোয়ার থেটা যোগ হচ্ছে কজ স্কোয়ার থেটা। অথবা তুমি এই কাজটা করতে পারতো, আগে এটা লিখতে তারপর যোগ করে এটা লিখতা, একটু এক লাইন বাড়তো আর কি। তা আমরা প্রত্যেকে জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা মানে কত হয়, 1 হয়। ওকে, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস হলো বি স্কোয়ার ইন্টু হচ্ছে 1। লাস্ট লাইনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমরা আমাকে বলো ভাইয়ারা যে এটা আসলে কোন কণিকের সমীকরণ? অবশ্যই এটা একটা বৃত্তের সমীকরণ, বৃত্ত। তো এটা প্রতিটা ইংলিশে নাম দেওয়া ছিল, তো এটা অ্যান্সার হচ্ছে কি বলতো, সার্কেল। তা মনে রাখবে যে এটা অ্যাকচুয়ালি আমি চিন্তা করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো পুরোটাই হচ্ছে আমার একটা কি বলতো ধ্রুবক। হ্যাঁ, তার মানে অ্যাকচুয়ালি আমি এটা কি বলতে পারবো, তো বৃত্তের সমীকরণ বলতে পারি। ত্রিকোণমিতি থেকে আসা যে ম্যাথটি দিয়েছিল সেটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। এই ত্রিকোণমিতিক সমীকরণ থেকে তোমাকে ছোট্ট একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে থেটার মানটা বের করতে হবে। তো তুমি ইচ্ছা করলে এটা অপশন টেস্ট করেও করতে পারো, কারণ যেহেতু তোমাকে লিমিটটা 0 থেকে পায়ের মধ্যে দিয়েছে, বাট আমি তোমাকে একটু সলভ করে দিচ্ছি। তো প্রথমে আমি এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে কোসেক থেটা মানে হচ্ছে 1/sin থেটা প্লাস কট থেটা মানে হচ্ছে কস থেটা বাই সাইন থেটা আর ইকুয়াল টু √3। এখন আমরা জানি এখান থেকে আমরা সাইন থেটা লসাগু নিব, তো উপরে পাবো হচ্ছে 1 প্লাস কস থেটা ইকুয়াল হচ্ছে √3। এখন আমরা ছোট্ট কাজ করবো, সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা এখানে স্কোয়ার করে দেবো। তাহলে উভয় পক্ষকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস কস থেটা হোল স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে 3। এখন তুমি একটু চিন্তা করো যে সাইন স্কোয়ার থেটা মানে আসলে কি লেখা যায়। এটা আমি একবার লিখবো যে সাইন স্কোয়ার থেটা মানে আমরা লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। কেন? কারণ আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল হচ্ছে 1। এখন এই যে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা আমি লিখতে পারবো, কিন্তু এই 1 মাইনাস কজ স্কোয়ার থেটা আবারও কি লেখা যায়, এটা হচ্ছে 1 স্কোয়ার মাইনাস হচ্ছে কজ স্কোয়ার থেটা, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে আমি ভেঙে লিখতে পারি 1 প্লাস কজ থেটা ইন্টু হচ্ছে 1 মাইনাস কস থেটা। তাহলে আমি এই পুরো জিনিসটাকে মুছে দিয়ে একবারে লিখে ফেলি, সেটা হচ্ছে 1 প্লাস কস থেটা আর এটা কি বলতো 1 মাইনাস কস থেটা। এখন তোমরা সবাই বলো ভাই কাটাকাটি করায়, তো চলো আমরা কাটাকাটি করে ফেলি। 1 প্লাস কস থেটা উপরে থাকবে একটা কাটাকাটি গেলে, আর নিচে হচ্ছে 1 মাইনাস কস থেটা ইকুয়াল টু কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে এই জিনিসটা আমাকে মুছে দেওয়া লাগতেছে। এবার আমি আর গুণ করে ফেলি, 1 প্লাস কস থেটা ইকুয়াল টু হচ্ছে 3 দিয়ে গুণ করে দিব 3 মাইনাস 3 কস থেটা। তাহলে এখান থেকে বলা যাবে হচ্ছে 4 কস থেটা ইকুয়াল টু হচ্ছে 2। এরপর আমরা লিখবো হচ্ছে কস থেটা ইকুয়াল টু 2/4 মানে হচ্ছে 1/2। অতএব থেটা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স হাফ, আর কজ ইনভার্স হাফ মানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মানে আমরা কি লিখতে পারি π/3, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তবে তুমি ছোট্ট একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে অপশন টেস্ট করতে পারো। তোমার এখানে যে ABC যে দিয়েছে সেখানকার মধ্যে তুমি যদি π/3 নিয়ে নাও তাহলে π/3 তুমি এখানে একটু কষ্ট করে বসিয়ে দিবা। তার মানে এই থেটার জায়গায় তুমি π/3 বসাবা, এই থেটার জায়গায় তুমি π/3 বসাবা। বসিয়ে তুমি দেখবা যে এই লেফট সাইড ইকুয়াল টু অ্যাকচুয়ালি রাইট সাইড হচ্ছে কিনা। তো যদি লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হয়ে যায় তাহলে এটাই হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। স্থিতিবিদ্যা থেকে যে ম্যাথটি এসেছিল সেই ম্যাথটি হচ্ছে লব্ধি সংক্রান্ত। তো চলো প্রশ্ন একটু দেখে নিই। প্রশ্নে বলা হয়েছে 3 নিউটন ও 2 নিউটন মানে দুটি বলের লব্ধি হচ্ছে আর। তাহলে আমি প্রথম লাইন থেকে আমি একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 স্কোয়ার মানে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে 2pq কজ আলফা। ওকে, তাহলে আমি এখান থেকে ছোট্ট করে লিখে ফেলি যে 9 আর 4 যোগ করে কত 13 হয়। তাহলে 13 প্লাস হচ্ছে 12 কজ আলফা। তো এটাকে আমি 1 নং ইকুয়েশন দিয়ে ফেললাম।
এবার তার আমাকে হচ্ছে প্রথম বলের মান দ্বিগুণ করলে, প্রথম বল তার মানে প্রথম বল ছিল 3, তাকে দ্বিগুণ করলে হয় কত 6, করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। তা বলছে বলদ্বয়ের মধ্যবর্তী কোনটা। তো এটা পরে দেখি। তো আমাকে বলেছে লব্ধির মানও দ্বিগুণ, তার মানে আমার এখানে আর ছিল, তার মানে আমি এখন কি লিখবো টোয়াইস আর স্কোয়ার। হ্যাঁ, তো এটা আমি কালো কালি দিয়ে লিখি, টোয়াইস আর স্কোয়ার ইকুয়াল টু প্রথম বলকে দ্বিগুণ করো, তার মানে 3-কে 6 করবা, ডাবল 2 দিয়ে গুণ করো, তাহলে 6 স্কোয়ার, আর পরেরটা পরের মধ্যে থাকবে 2 × 6 × 2 cos আলফা। তাহলে আমি এখান থেকে দেখতে পারি কত, দেখো 6-এর পরে স্কোয়ার মানে 36 + 4 মানে কত 40, 40 + 24 cos আলফা, cos আলফা। আর এখানে করলে কথা বলতো 4r স্কোয়ার। তো এখন তুমি দেখো তো যে পুরোটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দিতে পারবা কিনা, অবশ্যই পারবা। তাহলে লিখবা অতএব r স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 10 + 6 cos আলফা। এটাকে এখন তুমি দেবা 2 নাম্বার ইকুয়েশন। এখন কি করা যায়, এখন কিচ্ছু না ভাইয়া, 1 আর 2কে তুমি জাস্ট বিয়োগ করবা। কেন, কারণ আমার যেন r স্কোয়ার কাটাকাটি হয়ে যায়। ওকে, তাহলে আমি এখানে করে ফেলি 1 - হচ্ছে 2। তো এখানে বিয়োগ করলে আমার হচ্ছে দেখো যে 13 থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে হচ্ছে আমার 3, তাহলে আমি আগে লিখি 0 - 3, 12 থেকে 6 গেলে কত হয় 6 হয়, 6 cos আলফা, 6 cos আলফা। তাহলে 6 cos আলফা ইকুয়াল টু হচ্ছে -3, অতএব cos আলফা ইকুয়াল টু হচ্ছে -3/6 মানে কত হবে -1/2, অতএব আলফা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। কারণ আমরা প্রত্যেকে জানি যে cos ইনভার্স -1/2 মানে হচ্ছে 120 ডিগ্রি, ডিরেক্ট লেখো 120 ডিগ্রি। তাহলে এটা অঙ্কের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। গতিবিদ্যা থেকে যে ম্যাথটি এসেছে এটা একদম সহজ, কারণ এটা জাস্ট তোমার একটা সূত্র জানা থাকলে তুমি অঙ্কটা ইজিলি পারবে। অঙ্কে বলা হয়েছে 2u আদিবেগ এবং অনুভূমির সাথে লম্বভাবে মানে কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি, প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা। এমন কথা হচ্ছে ভাইয়া তুমি কি সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা জানো নাকি জানো না? যদি জেনে থাকো তাহলে তো এই অঙ্কটা তোমার কাছে পানির মতোই মনে হবে। সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা হচ্ছে u² sin² আলফা ডিভাইড বাই হচ্ছে 2g। এখন দেখি যে আমাকে অ্যাকচুয়ালি এখানে কোন কোন ডাটা দেওয়াই আছে। আমাকে বলা হয়েছে 2u আদিবেগ, তার মানে আমার u² এর জায়গায় আমি এখন বসাবো হচ্ছে 2u হোল স্কোয়ার ইন্টু sin² আলফা মানে কত, একটু আগে বললাম যে লম্বভাবে মানে 90 ডিগ্রি, তার মানে আমি বলবো হচ্ছে sin 90 ডিগ্রি। ওকে, আর নিচে 2g। তো এখানে আমি লিখবো এখন কত 4u², আর sin 90 ডিগ্রি মানে কত হয় ভাইরা 1 হয়, আর 1 এর উপর স্কোয়ার করলে কত হয় ভাই 1ই হয়। ওকে, এখন এটাকে ক্যালকুলেশন করলে আমার দাঁড়াবো হচ্ছে 2u² ডিভাইড বাই হচ্ছে g, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আমাদের সর্বশেষ ম্যাথটি এসেছিল সম্ভাবনা থেকে, আর এই ম্যাথটা পুরো পানির মতো সহজ, কোনো ক্যালকুলেশন লাগবে না, খালি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তোমাকে বলা হয়েছে 3টি ছক্কা একবার নিক্ষেপ করা হলে 3টা ছক্কা যখন তুমি নিক্ষেপ করবা তখন তোমার মোট ঘটনা কত হবে। ভাইয়া 3টা ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে n সংখ্যক নিক্ষেপ করা হওয়া মানে কি 6n, এখন n এর মান হলো 3, কারণ যেহেতু 3বার নিক্ষেপ করতে বলা হয়েছে। ওকে, 6n, তারপরে 3টি ছক্কা একবার নিক্ষেপ করা যার কথা, একটা ছক্কা 3বার নিক্ষেপ করা কিন্তু একই কথা। করা হলে 3টিতে একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। একই সংখ্যা মানে ভাইয়া কি বোঝাচ্ছে 1 1 1 2 2 2 3 3 3 4 4 4 5 5 5 6 6 6 এটাকে বোঝাচ্ছে। তাহলে এরকম একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা আসলে কতগুলো ভাই, এখানে অনুকূল ঘটনা হচ্ছে 6টা, তার মানে উপরে হচ্ছে 6 আর নিচে হচ্ছে কি বলতো 6 কিউব, কারণ যেহেতু আমার 3টা ছক্কা একবার নিক্ষেপ করা হয়েছে, তার মানে 6 × 6 × 6 কাটাকাটি করলে 1/36 হচ্ছে অঙ্কের অ্যান্সার। তাহলে এই যে আমরা এমসিকিউগুলো দেখলাম, এই প্রতিটা এমসিকিউ কিন্তু বলা যায় বন্দিবাসলা থেকে ভার্সিটির যে ম্যাথ কোর্সটা ছিল সেখান থেকে কিন্তু প্রায় 14টা এমসিকিউ হুবহু কমন চলে এসেছে, এবং যারা আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট ছিল তারা কিন্তু প্রত্যেকে বলা যায় এই 14টা ম্যাথ কিন্তু হুবহু কমন পেয়ে এসেছে। এবার আমরা আলোচনা করব ঢাকা ইউনিভার্সিটিতে আসা রিটেন পার্টটি নিয়ে। চলো প্রথমে আমরা দেখে নিই ইন্টিগ্রেশনে আসা ম্যাথটি। তো এই ইন্টিগ্রেশনের মধ্যে যে ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা দেখতেছি x² = y এবং y² = x, অর্থাৎ এই দুটো হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তাই চলো আমরা দেখেই ফেলি যে এই পরাবৃত্ত দুটা কিভাবে আর্ট করা যায় বা অঙ্কন করা যায়। তো x² = y, এটাকে আমি অঙ্কন করলে ঠিক এটা y অক্ষ বরাবর হবে, আর y² = x করলে আমার হবে কি বলতো x অক্ষ বরাবর। তাহলে দেখো এখানে যে আমার একটা
আবদ্ধ ক্ষেত্র আছে, এই আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমাকে তারা বের করতে বলেছে। সো আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই লোয়ার লিমিট এবং এটার কি বলতো আপার লিমিটটা আমার জানতে হবে। তো এটা জানার জন্য আমি ছোট্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমার যে দুটো সমীকরণ দেওয়া আছে, প্রথম সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এবং দ্বিতীয় সমীকরণটা হচ্ছে আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স। তো এই দুটাকে আমি প্রথমে হলো সমাধান করব। তো তোমরা একটু কষ্ট করে এই যে ওয়াই আছে তোমার, বা এই যে তোমার ওয়াই আছে, ওয়াই জায়গায় তোমার জাস্ট ভ্যালুটা বসিয়ে দেবা, বসিয়ে দিয়ে তুমি এখান থেকে এক্স এর মানগুলো বের করবা। ওকে, আমরা যেখান থেকে এক্স এর মানগুলো বের করে ফেলি, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 0 আর একটা হলো এক্স ইকুয়াল টু হচ্ছে 1। তারপরে তুমি 1 আর 2 সমাধান করে তুমি এখানে এক্স এর ভ্যালুগুলো বের করে ফেললা। তাহলে এটাই হচ্ছে আমার লোয়ার লিমিট, এটা হচ্ছে কি আমার মতো আপার লিমিট। তাহলে এখন আমি এই দুটো ফাংশনকে আমি কিভাবে লিখবো দেখো, 0 থেকে 1, যেহেতু আমার এক্স এর লোয়ার লিমিট আপার লিমিট, তার মানে আমাকে এখানে কি লিখতে হবে, ডিএক্স লিখতে হবে। এবং আমরা জানি যে দুটো ফাংশন থাকলে একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে হবে। ভাই কোনটা থেকে কোনটাকে বিয়োগ করবো দরকার নেই, তুমি যে কোনটা থেকে যে কোনটাকে বিয়োগ করে দিতে পারো। তাহলে y1 মাইনাস হচ্ছে y2। তো y1 মানে তোমাকে মনে রাখতে হবে যে আমরা এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর এখানে যেটা আছে সেটা কিন্তু ভাইয়া y না, সেটা হচ্ছে y স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে কি দেখো, যে y ইকুয়াল হচ্ছে রুট ওভার এক্স। তার মানে আমরা এখন এটা থেকে এটা অথবা এটা থেকে এটাকে আমরা বিয়োগ করে দেবো। ওকে, তাহলে y1 মাইনাস হচ্ছে y2, কে y1 কে y2 এটা ফিক্সড করে বলার দরকার নেই। তাহলে আমি লিখবো হচ্ছে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। এখন আমরা কি করব, জাস্ট ইন্টিগ্রেশন করব, তারপর আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, যা পাবো সেটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, সে কাজটা আমরা একটু করে ফেলি। রুট ওভার এক্স মানে অ্যাকচুয়ালি কী লেখা যায় বলো তো, এক্সের উপর হচ্ছে হাফ, আর এক্সের উপর হাফ থাকার পরে আমরা তাকে যদি ইন্টিগ্রেশন করে আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে n প্লাস 1, এটা হচ্ছে সূত্র। ওকে, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে 1 প্লাস 1 হাফ প্লাস 1 হাফ প্লাস 1 মাইনাস হচ্ছে আমাদের এক্স কিউব বাই 3, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে কত 1। তো আমরা প্রথমে কত বসাবো ভাইয়া, 1 বসাবো। দেখি 1 বসালে কত হয়, এখানে আমি 1 বসাবো। আচ্ছা আমাদের বলতো হাফ আর 1 যোগ করলে কত হয়, 3 হয়, 3/2 হয়। ওকে, তাও আমি এখানে একবার যদি বলি ভাই 3/2, এখানে হচ্ছে আমার কত 3/2, 3/2। তাহলে আমি এখন 1 বসাবো। তাহলে আমি এখন যদি এখানে 1 বসাই, 1 এর উপর যে কোনো পাওয়ার দিই না কেন কত হবে বলতো, 1ই হবে। আর 3/2টার নিচে আছে, এটাকে আমি টানে উপরে উঠাতে পারবো না, টানে উপরে উঠলে আমার কত হয় বলতো 2/3। তাহলে 2/3 ইন্টু হচ্ছে 1 মাইনাস এই 1 এখানে বসিয়ে দাও, তাহলে 1/3 মাইনাস হচ্ছে আপার লিমিট জাস্ট বসলে, এবার কি লোয়ার লিমিট মাইনাস, এবার তুমি 0 বসাও পুরোটা 0, 0 বসাও পুরোটাই 0, তার মানে হচ্ছে 0। তার মানে এখন তুমি এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, যে 2/3 থেকে 1/3 গেলে কত হয় বলো তো 1/3। তাহলে এটাই হচ্ছে আমার প্রথম রিটের অঙ্কের অ্যান্সার। পরবর্তী ম্যাথটা আমাদেরকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলেছে, আর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক থেকে যে প্রমাণগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকে পারি, এবং এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, যেটা আমি আমার লাইভেও কিন্তু বলে দিয়েছিলাম। ওকে, তো আমরা প্রথমে আগে যে কাজটা করবো সেটা হচ্ছে কিছু ধরে নিই, যে ধরি আলফা ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স এক্স। তাহলে এখান থেকে আমি বলতে পারি হচ্ছে যে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 10 আলফা, আর বিটা ইকুয়ালটা আমি ধরে নেবো হচ্ছে তোমার 10 ইনভার্স ওয়াই, 10 ইনভার্স ওয়াই। তাহলে এখান থেকে আমি বললাম যে ওয়াই ইকুয়ালটা আমার কি বলতো 10 বিটা। তাহলে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এইটুক জিনিস দেখতে আসলে কি মনে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি 10 আলফা প্লাস বিটা বা 10 a প্লাস বিটার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমি এরকম কিছু একটা পেতেও পারি। চলো একটু দেখে আসি। এখন আমরা কি জানি, আমরা জানি যে 10 আলফা প্লাস বিটা বা a প্লাস বি যে ফর্মুলা শিখছে সেটাই, যে 10 আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে 10 আলফা প্লাস হচ্ছে 10 বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 10 আলফা ইন্টু হচ্ছে 10 বিটা। ওকে, 10 আলফার মান কত এক্স বসে দাও, প্লাস ওয়াই 1 মাইনাস হচ্ছে এক্স ওয়াই, আর এখানে আগের মতো কি লিখবা 10 আলফা প্লাস বিটা। পরবর্তী লাইনে লিখবা যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটার কোনো অ্যান্সার নাই, এটা হচ্ছে আমাদের প্রুফ বা শুট। বহুপদী থেকে যে ম্যাথটি দিয়েছে সেটা অনেক অনেক সহজ, এবং সেই ম্যাথটির সলিউশনে আমরা এখন চলে যাচ্ছি। তোমাকে প্রশ্নে বলা হয়েছে যে সমীকরণে একটা মূল হচ্ছে 1 প্লাস 2i যায়, এটা হলে অন্য মূলগুলো নির্ণয় করো। তো দেখো যে তোমাকে একটা মূল দেওয়া আছে, তাহলে অন্য যে দুইটা মূল বা অন্য যে দুই মূলগুলো পাবো তার মধ্যে আরেকটা মূল হচ্ছে তার অনুবন্ধী মূল। তা আমি বলবো যে তার অন্য মূলটি বা দ্বিতীয় মূলটি হচ্ছে 1 মাইনাস 2i যায়, হ্যাঁ, অর্থাৎ তার অনুবন্ধী হচ্ছে তার আরেকটা মূল। এবার আমি দেখবো যে তাদের আরও কোনো মূল আছে কিনা, কারণ যেটা আমার এখানে কিউব আছে তার মানে আমি বুঝতে পারি এখান থেকে আবার 3টা মূল আসবে। তো আমি এখন আরেকটা মূল আমি ধরে নিই, যে অপর মূলটি বা তৃতীয় মূলটি আমি ধরে নিলাম, যে তৃতীয় মূলটি
হচ্ছে আমার কত আলফা, এটা আমি আলফা ধরে নিলাম। এখন এই তিনটা মূলের ক্ষেত্রে আমরা সবাই জানি যে তিনটা মূলের যোগফল ইকুয়াল টু কি লেখা যায়, ভাই তিনটা মূলের যোগফল ইকুয়াল টু লেখা যাচ্ছে আপনার মাইনাস বি বাই এ। ওকে, তাহলে আমি লিখবো হচ্ছে আলফা প্লাস, একটা মূলের নাম হচ্ছে আলফা প্লাস আরেকটা মূল হচ্ছে আমার 1 প্লাস 2i যায়, আরেকটা মূল হচ্ছে আমার প্লাস আরেকটা মূল হচ্ছে 1 মাইনাস 2i যায়। এই তিনটা মূলের যোগফল কি হয় বলতো মাইনাস বি বাই এ। এই যে মাইনাস বি কত হয় বলতো যে তোমার মাইনাস 3, তাহলে মাইনাস বি মাইনাস 3 ডিভাইড বাই এ, এর মান কত 1। তার মানে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলতো 3 হচ্ছে। তার মানে আমি এখন অ্যাকচুয়ালি এখানে কত লিখবো বলতো 3 লিখবো, 3 লিখে দিলাম 3। ওকে, তাহলে এখন হচ্ছে আমার আলফা প্লাস 2i কাটাকাটি আলফা প্লাস 2 ইকুয়াল হচ্ছে 3, তাহলে অতএব আলফা ইকুয়াল টু কত বলতো 1। তার মানে আমার যে দুইটা মূলের দরকার সেই দুইটা মূলের মধ্যে একটা মূল হচ্ছে কত 1, আরেকটা মূল হচ্ছে আমার কত বলতো 1 মাইনাস 2i। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতো এই অঙ্কের অ্যান্সার। ঢাকা ইউনিভার্সিটিতে আসা সর্বশেষ যে রিটেন ম্যাথটি ছিল সেটা হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম। আর এই যোগাশ্রী প্রোগ্রামের মধ্যে তোমাদেরকে বের করতে বলা হয়েছে লঘিষ্ঠ মান। তো তুমি লক্ষ্য করো যে তোমাকে অনেকগুলো কিন্তু অসমতা দিয়ে দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে এগুলোকে ইকুয়াল চিন্তা করে দেন কাজটা সমাধান করে ফেলা। তো দেখো আমি প্রথম যে আমাকে অসমতাটা দেওয়া আছে সেটাকে আমি বলবো হচ্ছে 5x1 প্লাস হচ্ছে 10x2 ইকুয়াল টু হচ্ছিল 50। তো আমি একে ছেদাকৃতি সরলরেখার সমীকরণ আকারে আগে নিয়ে যাব। তার মানে ছেদাকৃতি সরলরেখার আকারে সমীকরণ নিয়ে যেতে হলে এই 50টাকে আমাকে 1 বানাতে হবে। তার মানে প্রত্যেকটাকে আমাকে কী দিয়ে ভাগ করতে হবে 50 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি লিখবো হচ্ছে x1 ডিভাইড বাই হচ্ছে 10 প্লাস হচ্ছে x2 ডিভাইড বাই হচ্ছে 5 ইকুয়াল হচ্ছে কত বলতো 1। তার মানে এটা হচ্ছে আমার একটা ছেদাকৃতি আকারের সমীকরণ। সো আমি এটাকে একটু এখানে গ্রাফে অঙ্কন করার চেষ্টা করি, এই যে এরকম। ওকে, সো x1 তার নিচে যদি 10, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10,0। ওকে, আমি এটাকে বলবো হচ্ছে 10,0, এটা একটা ছেদবিন্দু। আরেকটা হচ্ছে আমার তোমার 5, নিচে 5 থাকা মানে অ্যাকচুয়ালি তোমার 0,5 বিন্দু স্থানাঙ্ক বোঝাচ্ছে। ওকে, এটাকে আমি দিলাম হচ্ছে 0,5। সো আমি বললাম যে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার কি বলতো বি। এরপরে আমাকে তারা বলেছে x1 প্লাস x2, তাই আমি বলবো হচ্ছে x1 প্লাস x2 ইকুয়াল টু হচ্ছে কত 1। তা এটাকে কিন্তু দেখো আমার আর তেমন কিছু করার প্রয়োজন নাই, কারণ আমি এখানে 1 দিয়ে ভাগ করলে a1 1 এরকম থাকলো। তো আমার একটা হবে 1,0, আরেকটা কী হবে বলতো 0,1। ওকে, আমি আরেকটা দিই, এটা হচ্ছে আমার 1,0 আর এটা হচ্ছে আমার কি বলতো 0,1। সে এটা একটা নাম দেওয়া দরকার, এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম কি বলতো ডি। এরপরে তারা আমাকে বলেছে হচ্ছে x2 ইকুয়াল টু হচ্ছে 4, x2 ইকুয়াল টু হচ্ছে 4। তার মানে আমাকে একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমি একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এভাবে টান দিব, এটা কোন কালার দেবো, এটা সবুজ কালার দেবো। ওয়াই অক্ষের সমান্তরাল এইভাবে টান দিলাম। ওকে, তার মানে দেখো এই রেখাটা কোনোভাবেই কিন্তু আমার এই রেখাটায় কিন্তু ছেদ করার সম্ভাবনা নেই। কেন? কারণ এটার বিন্দুটা হচ্ছে 1,0, বাট এই বিন্দুটা কত 4,0। তার মানে এটা কিন্তু কখনো এইদিকে যাবে না, এটা এখানে আসবে। ওকে, তার মানে এটা হচ্ছে আমার কত বলতো 4,0। এখন আমি লক্ষ্য করতেছি যে এটা একটা বিন্দু, 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 কিন্তু এখানে আরেকটা বিন্দু আছে, কিন্তু এই বিন্দু স্থানাঙ্কটা আমরা কেউ জানি না। কিন্তু আমি যখন তোমার লঘিষ্ঠ মানটা বের করবো তখন আমাকে প্রত্যেকটা বিন্দুর কিন্তু চিন্তা করতে হবে। তো আমাকে অবশ্যই এটা কি কি বের করতে হবে বলতো ছেদবিন্দু বের করতে হবে। কারণ এটা ছেদবিন্দু যদি তুমি বলো যে ভাই আমি এইটার সাথে এটার সমাধান করে ছেদবিন্দু বের করবো, তাহলে কিন্তু ভাইয়া ভুল। তার মানে তোমাকে এটার সাথে এইটার সমাধান বিন্দু দিয়ে তোমার কিন্তু কি বলতো ছেদবিন্দুটা বের করতে হবে। তাহলে চলো আমরা এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, এটা যদি 3 নাম্বার হয়ে থাকে, তাহলে আমরা এখন 1 নং আর 3 নং রেখাকে আমরা কি করব সমাধান করব। তাহলে চলো আমরা 1 আর 3কে সমাধান করি। আর এটা কি আর থাকার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এখন আমি লিখবো হচ্ছে 1 ও 3 থেকে পাই, জাস্ট সমাধান করে পাই। তাহলে 1 নম্বরে আমার কি আছে 5x1 প্লাস হচ্ছে 10x2 ইকুয়াল হচ্ছে কত 50। এখন তুমি আমাকে বলো তো x2 এর মানটা আমরা আগে থেকে কত জানি? ভাই x2 এর মানটা আমরা আগে থেকে জানি হচ্ছে কত 4 জানি। তাহলে এখানে 4 বসিয়ে দিই। 5x1 প্লাস হচ্ছে 10 ইন্টু হচ্ছে 4, তার মানে কত হবে 40 ইকুয়াল টু 50। তার মানে অতএব x1 ইকুয়াল টু হচ্ছে 50 মাইনাস হলো 40, তার মানে কত হয়? তাহলে x1 আমার বের হলো কত 2, তাহলে আমার এটার স্থানাঙ্ক হচ্ছে কত ভাই বলতো 4,2। হ্যাঁ, এটা হচ্ছে আমার দেখো এই যে এখানে 4, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে 4, আর উপর দিয়ে কত উঠছে বলতো 2 উঠছে, তার মানে হচ্ছে কত 4,2। এখন কথা হচ্ছে দেখো যে আমি প্রত্যেকটা বিন্দুর মোটামুটি কিন্তু কি বলতো স্থানাঙ্ক জেনে গেছে। এখন হচ্ছে ভাই আমি কোন এরিয়াটার থেকে আমি বের করার চেষ্টা করব। প্রথমে তুমি লক্ষ্য করো যে আমার
একদম শর্টকাটে বলতেছে, আমার এখানে হা করা মুখটা কি সংখ্যার দিকে না? তো মনে রাখবা যে হা করা মুখ যখন সংখ্যার দিকে যাবে তখন এটা হচ্ছে তোমার ঠিক যে বিন্দুগুলো তুমি নিবা সেটা হচ্ছে মূল বিন্দুর দিকে তুমি নিবা। মূল বিন্দু কোথায়? মূল বিন্দু হচ্ছে এই জায়গাটাতে, আমি হচ্ছে মূল বিন্দুর দিকে নিব। ওকে, তার মানে এই এরিয়াটা এইদিকে আমাকে নিতে হবে। এরপরে দেখো যে আমার এখানে সংখ্যার দিকে ছিল, বাট এখানে হা করা মুখটা কোন দিকে? বা এটা চলকের দিকে। তার মানে আমি 2 নম্বরের ক্ষেত্রে যে রেখাটা দিছি সেটা হচ্ছে আমার মূল বিন্দুর বিপরীত দিকে চলে যাবে। তার মানে আমি এখন বিপরীত দিকে দিয়ে দিলাম মূল বিন্দু। একই রকম ভাবে যদি আমি এটাতে চলে যাই তাহলে আমাকে কি বলতে বলতো? সংখ্যার দিকে হা করা মুখ দিছে, তার মানে আমাকে বলতে হবে ঠিক এটা এই দিকে যাবে। কেন? কারণ এইদিকে আমার মূল বিন্দু আছে, তার মানে এটা মূল বিন্দু দিকে যাবে। তার মানে সংখ্যার দিকে হা করা মুখ থাকলে সেটা যাবে মূল বিন্দু দিকে, আর সংখ্যার দিকে হা করা মুখ না থাকে, যদি চলকের দিকে মুখ থাকে তাহলে সেটা যাবে কোন দিকে বলতো? মূল বিন্দু বিপরীত দিকে চলে যাবে। আর বাকি যেটা কি বলতো? x>0 আর x>0, এরকম তোমার x1 আর x2 মনে ছিল। ওকে, তো যেহেতু আমার 0, তার মানে 0 থেকে বড়, তার মানে আমার এই যে নিচের এরিয়াগুলো এটা নেওয়া যাবে না, শুধুমাত্র আমাকে এই এরিয়াটা নিয়ে চিন্তা করতে হবে। কেন? কারণ নিচেরগুলো তুমি যদি নাও তাহলে সেটা কিন্তু কি বলতো তোমার >0 না, সেটা ছোট হতে পারে, সেটা কি বলতো বড় হয়েও যেতে পারে। তাহলে ভাইরা এখান থেকে আমার যে এরিয়াটা আসছে সেই এরিয়াটা হচ্ছে দেখো সি, তারপর আমার এফ যাবে, তারপর আমার এটা হলো ই দিয়েছি, এটা হচ্ছে আমার বি, আর এটা হচ্ছে কি বলতো ডি। তাহলে আমি এরিয়াটা একটু লিখি, সি এফ, তারপর হচ্ছে ই বি, লাস্টে হচ্ছে আমার ডি। অর্থাৎ তুমি কিন্তু এখানে যে কোনো এরিয়ার নামগুলো দিতে পারো, এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করতেছে। ওকে, তো প্রথমে আমি জেড মিনিমামের যে আমাকে বলেছে সেটা আমি একটু লিখে ফেলি, 2x1 প্লাস হচ্ছে 7x2। তো প্রতিটা বিন্দুর জন্য আমি এখন চিন্তা করি, তো জেড সি, সি এর ক্ষেত্রে আমি একটু চিন্তা করব, 2x1 কত? 1 প্লাস 7 ইন্টু 0, তো এখান থেকে 2 আসবে। একই রকমভাবে তুমি এখানে জেড এফ এর জন্য চিন্তা করবা, একই রকমভাবে তুমি এখান থেকে জেড ই এর জন্য চিন্তা করবা, জেড বি এর জন্য চিন্তা করবা, একই রকমভাবে তুমি এখান থেকে জেড ডি এই বিন্দুর জন্য তুমি মিনিমামটা চিন্তা করবা। সবশেষে তুমি দেখবা যে এটার মধ্যে সবচেয়ে ছোটকে, তো তুমি যে সবগুলো একটু ক্যালকুলেশন করো, তুমি দেখবা যে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের 2, এবং এই 2 হচ্ছে কি বলতো আমাদের অঙ্কের অ্যান্সার। আর এটাই ছিল হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিটেন পার্ট।